৮৬-র যেই ক্ষত সেটাকে আসলে মানে পূরণ করার প্রতিশোধ নেওয়ার একটা মোক্ষম সুযোগ এটাই। কিছু একটা স্পেনের আছে যেটা আসলে ফ্রান্সের ওই শক্তিটাকে নিষ্ক্রিয় করতে একটা রোল প্লে করে। টানা 3টা ম্যাচ, রাউন্ড অফ 32, 16, কোয়ার্টার ফাইনাল, 3টা ম্যাচই ক্লিন শিট। সো ওই জায়গা থেকে তাদের একটা কনফিডেন্স থাকতে পারে, বাট স্পেনের এগেনস্টে আবার সেটা ফেক কনফিডেন্স হয়ে যায় কিনা সেটা বোঝা যাচ্ছে। 86 ওয়াজ দ্য ওয়ার্ল্ড কাপ যেখানে অ্যাকচুয়ালি আর্জেন্টিনা প্রপারলি ফুটবল ওয়ার্ল্ডের মানচিত্রে এসছে, যে উই আর দেয়ার এবং উই হ্যাভ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, ম্যারাডোনা। হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের বিশ্বকাপ আয়োজন ওয়ালটন স্মার্ট ফিক্স প্রেজেন্স ডাবল ট্যাকলে। সাথে আছি আমি মাজহারুল ইসলাম, আর আমার সাথে আলোচনার জন্য আছেন আহমেদ বিন পারভেজ। পারভেজ ভাই, ফার্স্ট ম্যাচ, সেমিফাইনালের ফার্স্ট ম্যাচ ফ্রান্স স্পেন, বিগ ম্যাচ। বাংলাদেশে যদিও তাদের সমর্থক কম, তারপরেও আমরা খেলা দেখি, অপেক্ষায় আছি কেমন হতে পারে এবং এক্সাইটমেন্টটা কেমন কাজ করছে। আমি তো খুবই এক্সাইটেড, কারণ আপনি খেয়াল করে দেখবেন যে 2014 সালের পর বিশ্বকাপের ফাইনাল ফোরে বা সেমিফাইনালে সাবেক 4টা বিশ্ব চ্যাম্পিয়ন এসেছে, এটা কিন্তু এর মাঝখানে হচ্ছিল না। 2018-22 হয়নি ব্যাপারটা, এবার ফাইনালি হচ্ছে। এবং সেই সাথে ফিফার যে লাইভ র্যাঙ্কিং আছে এই মুহূর্তে, সেই র্যাঙ্কিংয়ের প্রথম 4টা দল 1, 2, 3, 4 তারাই সেমিফাইনালে খেলছে। সো এদিক থেকে আসলে বলা যায় যে যত কন্ট্রোভার্সি হোক, যাই হোক না কেন, দিন শেষে সেরা 4টা র্যাঙ্কিংয়ের টিম তারাই সেরা 4টা পজিশনে এসছে। সো সেটা একটা ডেফিনেটলি এক্সাইটমেন্টের ব্যাপার, কারণ আপনি খেয়াল করে দেখবেন যে ওয়ার্ল্ড কাপ আসা মানেই কি, সবাই ওয়েট করে সেমিফাইনালের রেজাল্ট, তারপর দেখে যে ফাইনালের রেজাল্ট কি। মাঝখানেও যে একটা থার্ড ফোর্থ ম্যাচ থাকে, ওটার কিন্তু কোনো ভ্যালু থাকে না, কেউ দেখেও না, এবং ওই টিমগুলোও দেখা যায় তাদের সেকেন্ড টিম নামায়। বাট এই যে 4টা টিম উঠে গেছে, আপনি চিন্তা করেন যে সেমিফাইনালের 2টা লুজিং টিম যারা থাকবে, হুএভার ইট ইজ, ইংল্যান্ড হোক, আর্জেন্টিনা হোক, ফ্রান্স কিংবা স্পেন, তারা যখন একে অপরকে ওই থার্ড ফোর্থ ম্যাচেও ফেস করবে, সেটাও কিন্তু আলাদা একটা ইম্পর্টেন্ট ম্যাচ থাকবে। সো দিন শেষে আমি এখনো বলতে চাই না যে এটা মাত্র 4টা ম্যাচ বাকি, মানে 3টা ম্যাচ বাকি বলতে চাই না, 4টাই বাকি বলতে চাই। কারণ থার্ড ফোর্থ ম্যাচটা আমার মনে হয় যে এই 4টা টিম চলে আসাতেও সেটাও একটা ইন্টারেস্টিং জায়গা হবে। আর আজকে রাতে আমার মনে হয় অনেকে যেটা বলছেন আর কি, বিশেষজ্ঞরা বলছেন, যেটা জ্যোতিষীরা বলছেন, অনেকে প্রেডিকশন দিচ্ছেন, অনেকে অপটা কম্পিউটারকে জিজ্ঞাসা করছেন, রেজাল্ট মোটামুটি একটা সিমিলার প্যাটার্নে আসছে। সেটা হচ্ছে এই ম্যাচের যেই টিম জিতবে তাদেরই চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেটা স্পেন হোক কিংবা ফ্রান্স হোক। সো একটা অলিখিত ফাইনালি অ্যাপারেন্টলি সেমিফাইনাল আকারে হয়ে যাচ্ছে স্পেন আর ফ্রান্সের, আর অন্যদিকে তো ইংল্যান্ড আর্জেন্টিনা আছেই। না, ফ্রান্সের কথা বেশি বলা হচ্ছে, যদি ফ্রান্স জিতে যায় তাহলে হয়তো বা চান্সেসটা বেশি থাকবে। স্পেনের কিছু জায়গা আছে দুর্বলতা, সেটা আমি বলতে পারি যে অনেক জায়গায় দেখেছি তারা স্কোরও খুব বেশি করতে চায় না বা করতে পারে না, হয়তো বা একটা দুটোতেই সীমাবদ্ধ থাকে। আমরা দেখেছি আর্জেন্টিনা ফাইনালে উঠলে তারাও কিন্তু সর্বোচ্চ গোল করেছে, এই আসলে মনে হয় 17টা গোল করেছে তারা। ফ্রান্সও গোল করেছে, ইংল্যান্ডও গোল করেছে, কিন্তু ওই তুলনায় কিন্তু স্পেন গোল করে, একটা সীমাবদ্ধতা আছে। আপনার কি মনে হয় যে এই ম্যাচে, মানে হচ্ছে ফ্রান্স ও স্পেন ম্যাচে, আমি বললাম না যে তারা স্কোর কম করেছে, কোন জায়গাতে আর ফ্রান্সকে এগিয়ে রাখবেন, কোন জায়গাতে আপনি স্পেনকে এগিয়ে রাখবেন? আমি প্রথমে যদি স্পেনের কথাতেই আসি, আমার মনে হয় যে স্পেনকে এগিয়ে রাখার অনেকগুলো ক্রাইটেরিয়া ফ্যাক্টর আছে, এবং ইতিহাস সেটার সাক্ষী আর কি। বেসিক্যালি ফ্রান্স এবং স্পেন বিগত 5 ম্যাচ যে খেলেছে একে অপরের বিরুদ্ধে, সেখানে স্পেন 4টা জিতেছে। নেশনস লিগ 2025-এর সেমিফাইনালে সেখানেও স্পেন জিতেছে, ফ্রান্সকে হারিয়েছে। ইউরো 2024 যেটা স্পেন চ্যাম্পিয়ন হলো, সেই সেমিফাইনালেও ফ্রান্সই ছিল তাদের এগেনস্টে, এবং ফ্রান্সের এই টিমটাই ছিল, এমবাপে ছিলেন, দেমবেলে ছিলেন, এরা সবাই ছিলেন, কোচ দিদিয়ের দেশমই ছিলেন, খেলার স্টাইলও সিমিলার ছিল। কিন্তু স্পেন কিন্তু বারবার তাদের একটা ওয়ে বা মেথড বের করে ফেলে ফ্রান্সকে হারানোর। সো ইয়ামালও কিন্তু বলেছেন যে আমরা রিসেন্ট 2বার তাদেরকে হারিয়েছি বড় আসরে। হ্যাঁ, সো এইটা কিন্তু একটা পজিটিভ ব্যাপার, এবং এটা শুধু কাকতালীয় না। আমার কাছে মনে হয় যে অনেক সময় থাকে না যে, ধরেন ক্রিকেটের অ্যানালজিও যদি আনি, যে আপনি টিম অস্ট্রেলিয়া, আপনাকে হারানো খুব কঠিন, কিন্তু কোনো একটা পার্টিকুলার টিম আছে যারা মানে লোয়ার র্যাঙ্ক হওয়া সত্ত্বেও মানে আপনি তাদের সাথেই হোঁচট খান ফর সাম রিজন। তো এরকম একটা ঘটনা হয়তো ফ্রান্সের সাথে হতে পারে, যে স্পেন কে তারা আসলে হয়তো সেমিফাইনালে বা কোনো ম্যাচে অ্যাভয়েড করতে চায়, কারণ কিছু একটা স্পেনের আছে যেটা আসলে ফ্রান্সের ওই শক্তিটাকে নিষ্ক্রিয় করতে একটা রোল প্লে করে। সো আগের ম্যাচগুলোতেও সিমিলার দেখেছি। স্পেনের যদিও আপনি অ্যাটাকিং রেকর্ডের কথা বলেছেন যে খুব বেশি গোল তারা দেয়নি, এই 4টা টিমের মধ্যে সবচেয়ে কম গোল স্পেন দিয়েছে, বাট সবচেয়ে কম গোলও কিন্তু স্পেন খেয়েছে, মাত্র একটা গোল খেয়েছে পুরো টুর্নামেন্টে, তাও লাস্ট ম্যাচটায় গিয়ে বেলজিয়ামের সাথে। সো ওই বিষয়টাও তাদেরকে একটা স্ট্রং কন্টেনশনে রাখে। আর আমরা যদি ট্যাকটিক্সের দিকে যাই, সেই জায়গায় অবভিয়াসলি দিদিয়ার দেশমের এক্সপিরিয়েন্স অনেক বেশি। তিনি এই ফ্রান্স টিমটাকে নিয়ে সবই জিতেছেন বলা যায়, ওয়ার্ল্ড কাপও জিতলেন, একাধিক বার জেতার একটা সুযোগ রয়েছে তার, এবং তিনি এত বছর ধরে এই টিমটার সাথে আছেন, টানা 3বার ফাইনালে ওঠানোর মতো একটা সিচুয়েশনে তিনি আছেন, টিমটাকে খুব ভালো চেনেন। সো তার এগেনস্টে যখন দেলাফুয়েন্তে আসছেন,
তিনি আবার একটা ভিন্ন ট্যাকটিক্সে আসবেন, তিনি আসলে খুব ধৈর্যশীল ফুটবলটা খেলতে চান এবং সে কারণে হয়তো স্পেনের কাছ থেকে আমরা খুব বেশি গোল পাই না। তারা একটা গোল ফোর্স করার মতো সিচুয়েশন তৈরি করার চেয়ে বলটা নিয়ন্ত্রণে রাখতে চায় বেশি, এটাই তাদের অফেন্সিভ এবং ডিফেন্সিভ ট্যাকটিক, যে তারা বলটা বেশিক্ষণ ধরে রাখতে চায়। সো অনেক সময় দেখা যায় যে ম্যাচটা একটু বোরিং মনে হতে পারে, বা মনে হতে পারে তারা ম্যাচের কন্ট্রোলে নাই, কিন্তু তারা কিন্তু কন্ট্রোলে আছে। সো পর্তুগালের ম্যাচটা ফর এক্সাম্পল, স্পেন যেটা খেলেছিল সেখানেও কিন্তু ডেডলকটা ভেঙেছে একেবারেই 90 মিনিটের পর গিয়ে, যেখানে এক গোলে পর্তুগালকে স্পেন হারালো। সো ওই জায়গাটার মধ্যেও তাদের একটা ধৈর্যের জায়গা বোঝা যায়, যে তারা জানে খুব মেথডিক্যাল ক্যালকুলেটিভ, যে কোনো সময় তারা ম্যাচে প্রেসারেও পড়বে না, গোল না দিলেও তারাও জানে যে তারা এখনো কন্ট্রোলে আছে ম্যাচের। বাট মজার বিষয় যেটা, সেটা হচ্ছে যে ফ্রান্স আসলে যেভাবে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে ম্যাচগুলো জিতে আসছে, সেইটা একটা ভয়ের কারণ হতে পারে স্পেনের। কারণ বেলজিয়ামের সাথে ম্যাচে আমরা কিন্তু তাদের সেন্ট্রাল ডিফেন্ডারেরই ভুল দেখেছি। কুবার্সির ভুলে বেলজিয়াম প্রথম গোলটা পেলো, পরে আবার কুবার্সিরই একটা দূরপাল্লার শট ডিফ্লেক্ট হয়ে আসার পরে মেরিনো একটা গোল দিয়ে ফেললো, উইনিং গোলটাও আসলো সেখান থেকে। বাট আমার কাছে মনে হয় যে ইট উইল বি বেসিক্যালি আ ব্যাটেল অফ দ্য ফরওয়ার্ডস ফ্রম ফ্রান্স ভার্সেস দ্য মিডফিল্ড অ্যান্ড ডিফেন্স অফ স্পেন। ব্যাপারটা বোধহয় এরকম, যে পেশেন্স ভার্সেস ফ্লেয়ার, এরকম একটা ব্যাপার হতে পারে এই দুটো দল যখন ফেস করছে। ওই দিকে যখন ইয়ামাল থাকবে, হয়তো নিকো উইলিয়ামসকে নামানো হতে পারে, উলমো আছে, তারাও তো ভয়ঙ্কর একটা অ্যাটাক সাইড, কিন্তু ওইভাবে অ্যাটাকও দেখা যায় না। কাউন্টার অ্যাটাক অথবা অনেক বিল্ড আপ করে, অনেক সময় নেয়, পজিশন রাখে। আপনার কি মনে হয় যে ওই ধাঁচেরই দেখা যাবে, নাকি একটু আলাদা? কারণ হচ্ছে প্রত্যেকটা ম্যাচে তো সেম আপনি মেথড দেওয়া হবে না। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমরা ইয়ামাল কিন্তু অনেক কথা বলছি, কিন্তু ইয়ামাল কিন্তু পুরো ওয়ার্ল্ড কাপে যদি সেরকম স্টারদের মধ্যে পারফরমেন্স করে নাই, একটা গোল করেছেন, কোনো অ্যাসিস্টও নেই, হ্যাঁ ইম্প্যাক্ট রাখছেন, কিন্তু ওই ইম্প্যাক্ট কিন্তু যেমন আমরা ডেমবেলে হোক, এমবাপে হোক, ওলিসে হোক দেখেছি। তো সেই ক্ষেত্রে উইলিয়ামস, ওলমো এবং এই পাশে হচ্ছে আমরা ইয়ামাল, এটা কতটা ভয়ঙ্কর হতে পারে? এবং তারা কি আগের মতো খেলবে, নাকি আপনার কি মনে হয় যে আগের মতো খেলা উচিত, নাকি একটু চেঞ্জ করে অ্যাটাকিং খেলা উচিত? আমার তো মনে হয় যে স্পেন আরেকটু ডাইরেক্ট যেতে পারে এই ম্যাচটায়। কারণ আপনি ফ্রান্সের যদি ডিফেন্সিভ প্রোফাইলটা দেখেন, তাদের একদিকে জুলস কুন্ডে আছেন, একদিকে লুকাস ডিন আছেন। খুব একটা বেশি হয়তো তারা ওঠেন না, কিন্তু তাদের পেছনে বা তাদের আশেপাশে কিন্তু স্পেস ক্রিয়েট করার সম্ভাবনা আছে। আর ডেফিনেটলি লামিন ইয়ামালের মতো একজন প্লেয়ার যখন আসেন, তিনি কিন্তু একাধিক প্লেয়ারদেরকে অ্যাট্রাক্ট করে তার কাছে হয়তো নিয়ে যাবেন। ফর এক্সাম্পল, ইয়ামাল যখন বা পাশ দিয়ে ঢুকতে যাবেন বা ডান পাশ দিয়ে যখন ঢুকতে যাবেন, সেই সময়টা কিন্তু লুকাস ডিনের পাশাপাশি হয়তো আপনি দেখবেন র্যাবিও নিচে এসে সাহায্য করছেন, কিংবা স্যালিবা এসে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছেন ওই লেফট ব্যাককে। সো যখন একাধিক প্লেয়ার একজনের পিছে অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছে, কোনো না কোনো প্লেয়ার কিন্তু সামনে ফ্রি হয়ে যাবেন, সেটা ওয়াইয়ারজাবাল হোক, অলমো হোক, কিংবা ওইদিকে নিকো উইলিয়ামস হোক, কিংবা বায়ানা হোক, যেই নামুক না কেন। তো ওই জায়গাটা ডেফিনেটলি স্পেন ইউটিলাইজ করতে চাইবে বা করতে পারে। আর মিডফিল্ডের যে জায়গাটা, আমার মনে হয় এখানে স্পেন এগিয়ে রয়েছে ফ্রান্সের থেকে। কারণ ফ্রান্সে মানু কোনে আছেন, র্যাবিও আছেন, সামনে থেকে কোনো একজনকে আসলে নিচে চলে আসতে হয়, আইদার ডেমবেলে নামেন, নাহলে ওলিসেকে আমরা নামতে দেখি, যে এইখানে মিডফিল্ডকে হেল্প আউট করার জন্য। বাট স্পেনের কিন্তু সেই সমস্যাটা নাই। ড্যানি ওলমো খুবই সুন্দর ওঠানামা করতে পারছেন, রড্রির সাথে যেই থাকুক না কেন, ফ্যাবিয়ান রুইজ থাকুক বা পেড্রি থাকুক, ফ্যান্টাস্টিক একটা ট্রায়ো। সো ওই মিডফিল্ডের জোনটাতে আমার মনে হয় যে স্পেনের কন্ট্রোল রাখার সুযোগ সম্ভাবনা অনেক বেশি। এবং রড্রির রেকর্ড বলি একটা, তিনি এই ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি সংখ্যক কমপ্লিটেড পাস দিয়েছেন, তার পাসিং কমপ্লিশন পার্সেন্টেজ সবচেয়ে বেশি, এবং লাইন ব্রেকিং পাসেজের সংখ্যাও সবচেয়ে বেশি। তার মানে তিনি শুধু যে সাইড পাস করছেন ব্যাপারটা এরকম না, রড্রি কিন্তু প্রতিপক্ষের হাফে চমৎকার কিছু থ্রু দ্য লাইন পাসও দিয়েছেন, যেটার হাইয়েস্ট র্যাঙ্কড এই মুহূর্তে তিনি। সো তার খেলাটা খুব ক্রিটিক্যাল হবে এই জায়গায়। আমার মনে হয় তিনি ডিকটেট করবেন ম্যাচের টেম্পো, পেড্রি আছেন তার সাথে। সো মিডফিল্ডটায় ফ্রান্স যদি ডমিনেট করে, এইটা তখন তাদের একটা পুঁজি হবে সামনে অ্যাটাকগুলো করার। কারণ এক্স ফ্যাক্টর লাগে, তো আপনি তো ইয়ামালের কথা বললেনই, তিনি একজন এক্স ফ্যাক্টর। হয়তো একটা গোল দিয়েছেন সোফার এই ওয়ার্ল্ড কাপে, তার সেরাটা হয়তো এখন আমরা দেখিনি, কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু মনে হয় 2বার না 3বার হয়ে গেছেন। মানে ওটা অবশ্য অন্য একটা হিসাব, অনেকে বলে যে সুপারস্টারদেরকে দিয়ে দেওয়া হয় তার পারফরমেন্স যাই হোক না কেন। হ্যাঁ, বাট ইয়ামাল একাধিকবার প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়েছেন, তার যা পারফরমেন্স হয়েছে সেটার ভিত্তিতেই হয়তো গোল অ্যাসিস্টও চলে আসতে পারে। আর যেটা বললাম আর কি, যে ফর সাম রিজন ফ্রান্স তাদের সেরাটা স্পেনের এগেনস্টে সহজে দিতে পারছে না রিসেন্ট সময়। তাদের ফায়ার ক্র্যাকার ফ্রন্টলাইন থাকার পরেও সামহাও তারা তাদের মিডফিল্ডে ধরা খেয়ে যাচ্ছে, কিংবা এই যে কুবার্সি লাপোর্তের পার্টনারশিপটা, এই পার্টনারশিপটাও কিন্তু বেশ সলিড স্পেনের। সো ডিফেন্সিভলি তাদেরকে আসলে হার্ট করা খুব সহজ না।
এটাই আমরা বুঝলাম। আর ফ্রান্স সোফার যেসব টিমের সাথে খেলেছে সেই লিস্টটাও দেখেন না, সুইডেনের সাথে তারা খেলছে, মরক্কোর সাথে তারা খেলেছে একটা ম্যাচ, সেটা বোধহয় তাদের সবচেয়ে টাফ গেম ছিল, প্যারাগুয়ের সাথে খেলেছে। সো এমন কি কোনো ভালো লাইন আপের সাথে তারা খেলেছে সোফার যেটাতে মনে করা যেতে পারে যে তারা টেস্টেড হচ্ছে? বরঞ্চ গ্রুপ পর্বে তারা টেস্ট হয়েছিল, সেনেগাল নরওয়ের সাথে খেলেছিল। পরে কিন্তু এই যে নকআউট স্টেজ শুরু হলো, ফ্রান্স একটা গোলও খায় নাই, টানা 3টা ম্যাচ, রাউন্ড অফ 32, 16, কোয়ার্টার ফাইনাল, 3টা ম্যাচই ক্লিন শিট। সো ওই জায়গা থেকে তাদের একটা কনফিডেন্স থাকতে পারে, বাট স্পেনের এগেইনস্টে আবার সেটা ফেক কনফিডেন্স হয়ে যায় কিনা সেটা বোঝা যাচ্ছে। স্পেনও তো ভালো এগেইনস্টে খেলেছে, পর্তুগালকে হারিয়েছে, সেটা একটা বিগ ডিল। আমার কাছে মনে হয় যে এই 4টা টিম যারা এসেছে সেমিফাইনালে, ইংল্যান্ড বেশি কষ্ট করে এসেছে, সবচেয়ে বেশি কষ্ট স্পেনের করতে হয়েছে অ্যাকচুয়ালি। রাইট। যদি ডিফেন্সের কথা বলা হয়, মানে কথায় বলে না যে আপনাকে ম্যাচ জেতাবে স্ট্রাইকার ফরওয়ার্ডরা, কিন্তু আপনাকে টুর্নামেন্ট জেতাবে, ট্রফি জেতাবে ডিফেন্ডাররা। এটা তো খুবই একটা কমন একটা ডায়লগ এবং খুবই ফেমাস একটা ডায়লগ। তো আপনার কি মনে হয় যে দুই দলের মধ্যে ডিফেন্সে কারা এগিয়ে থাকে? আপনি তো অবশ্যই বলে দিলেন যে মাঝমাঠে স্পেন একটু বেশি দৃঢ়, তারা ভালো করবে, কিন্তু আপনার কি মনে হয় যে ডিফেন্সে কারা ভালো করতে পারে এবং কারা এগিয়ে আছে ম্যাচে? ডিফেন্সে আমি বলবো যদি ফুলব্যাক পজিশনে যাই, স্পেনের দুই ফুলব্যাক খুব ইউনিক। আপনি কুকুরেলার কথা বলেন কিংবা পেড্রো পোরোর কথা বলেন, দে আর ভেরি ইউনিক ইন কোয়াইট আ ফিউ ডিপার্টমেন্টস। তারা শুধুমাত্র ওভারল্যাপিং রান নিচ্ছেন, ব্যাপারটা এরকম না, তাদের ওঠানামা করার যে রিকভারি পেস সেটাও আছে, প্লাস তারা আসলে ইনভার্ট করে আন্ডারল্যাপ করেন, তারা ভেতরে ঢুকে হাফ স্পেসে চলে যান, অনেকটা মিডফিল্ডারদেরকে সাহায্য করেন তারা ওই জোন 14-এ গিয়ে। উল্টো যারা উইঙ্গাররা আছেন তারা ওয়াইড পজিশনে চলে যান, যেটা উল্টোটা হয় সাধারণত অন্য টিমের সাথে, যে ফুলব্যাকরা ওয়াইড স্পেস নেবেন আর অন্য উইঙ্গাররা হচ্ছে ইনভার্ট করবেন। তবে স্পেনের এই প্যাটার্নটা একটু ভিন্ন, স্পেনের উইঙ্গাররাই ওয়াইড স্পেস ধরে থাকেন এবং দুই ফুলব্যাক তারা ভেতরে ঢোকার চেষ্টা করেন, এক্সট্রা দুইটা ম্যান হিসেবে তারা কিন্তু ওই ফরওয়ার্ড লাইনটাকে হেল্প আউট করেন বা মিডফিল্ডটাকে হেল্প আউট করেন অ্যাটাকে। এইটা খুবই দারুণ একটা পলিসি, কারণ আপনি অপোনেন্টের হাফে যখন এতগুলো ক্রিয়েটিভ প্লেয়ারকে নিয়ে আসতে পারবেন, ইভেন আপনার ফুলব্যাক এত ক্রিয়েটিভ যদি হয়, আপনার কিন্তু এই লাইনটা ব্রেক করা সম্ভব, পসিবিলিটি আছে। সো ওই জায়গাটায় আমার মনে হয় যে কুকুরেয়া এবং পোরো তারা, আমি বলবো অন্তত কুন্ডে এবং ডিনিয়ের থেকে মানে অ্যাটাকিং ওয়াইজ এগিয়ে থাকবেন। কিন্তু আবার সেটাই একটা প্রবলেম তাদের, তারা যদি উঠে যান, তাদের ফেলে যাওয়া যে স্পেসটা আছে, তারা আজকে রাতে কি সেটা করতে পারবেন কিনা? কারণ ওই স্পেসে দৌড়ে আসবেন ডেমবেলে, ওই স্পেসে দৌড়ে আসবেন ডেজিরে ডুয়ে কিংবা বারকোলা কিংবা এমবাপেও উইংয়ে মুভ করতে পারেন। তো এই ঘটনা তারা এর আগে সব টিমের সাথে করেছে, পর্তুগালের সাথেও করেছে। বাট এই ফ্রান্সের সাথে এই দুই ফুলব্যাক তারা যদি বেশি উপরে উঠে যান, স্পেনের বিপদ হতে পারে। আর সেন্টার ব্যাক পেয়ারিং নিয়ে একটা তর্ক হচ্ছে যে কোন সেন্টার ব্যাক পেয়ারিংটা এবার ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বেস্ট, উপমেকানো আর সালিবার নাকি হচ্ছে কুবার্সি আর লাপোর্তের। রেকর্ড বলছে অবশ্য যে ফ্রান্সের যে ডুয়োটা আছে সালিবা এবং উপমেকানো, তাদের সেন্টার ব্যাক ডুয়োটা আরো বেটার পারফর্ম করেছে এবং এই পুরো ওয়ার্ল্ড কাপে 7.7 রেটিং নিয়ে উপমেকানো তিনি হচ্ছেন সবচেয়ে হাই রেটেড ডিফেন্ডার এই ওয়ার্ল্ড কাপে তার ওভারঅল 6 ম্যাচের পারফরমেন্সে। সো আমি আসলে সেন্টার ব্যাক পজিশনের জায়গাটায় আমি স্পেনকে এগিয়ে রাখবো না, ফ্রান্সকে এগিয়ে রাখবো, কিন্তু ফুল ব্যাকের জায়গাটায় আমার কাছে মনে হয় যে ক্রিয়েটিভিটি এবং পজিটিভ এনার্জির দিক থেকে স্পেনের দুই ফুলব্যাক এগিয়ে থাকবেন। আর কিপারের কথা মেনশন করতে হবে, আই থিংক উনাই সিমন ইজ বেটার মাইনানের থেকে। মাইনান খুব একটা তাকে আমরা ভালো শট স্টপার হিসেবেও চিনি না, ভালো সেট পিস বা পেনাল্টি স্টপার হিসেবেও জানি না, বাট উনাই সিমন সেটা প্রুভ করেছেন আগে। সো আমি কিপিং পজিশনটাই উনাই সিমনকে এগিয়ে রাখবো। দুই কোচের টেকনিক কেমন কাজে দিবে আপনি কি মনে হয়? মানে মানে ইউরোপ হোক, ওয়ার্ল্ডের বেস্ট দুটো মাথা দুই পাশে আছে, মানে এই লড়াইটা কেমন হতে পারে? খুবই ইন্টারেস্টিং হবে আমার কাছে মনে হয়, কারণ কন্ট্রাস্টিং স্টাইল অফ ফুটবল দুজনেই খেলেন। ডেজির, আমি যদি রেশমের কথা বলি ফ্রান্সের, তিনি আসলে খুব একটু প্র্যাগম্যাটিক ধরনের এবং তিনি যখন তার প্লেয়িং ডেজেও ছিলেন, তাকে কিন্তু তার সতীর্থরা নন ক্রিয়েটিভ একটা পার্সন বলতো, যে তিনি আসলে খাটনিটা দিয়ে বাকিদের কাজ সহজ করতেন, মানে খাটনির কাজটা তিনি করতেন আর কি। এবং তিনি যখন কোচিংয়েও এসেছেন তখনও কিন্তু তাকে খুব হাইলি রেট অনেকে শুরুতে করছিলেন না, বাট তার যে বেস্ট পার্টটা সেটা হচ্ছে ম্যান ম্যানেজমেন্টের জায়গা। আপনি এমবাপের মতো একটা ইগোকে যখন ক্যাপ্টেন্স আর্মব্যান্ডটা দিচ্ছেন, এটা কিন্তু একটা রিস্ক। তিনি আসলে কি করতে পারবেন বা কি করে বসবেন সেটার উপর আপনার নিয়ন্ত্রণ না থাকলে কিন্তু আপনার পুরো টিম ডিসঅর্গানাইজ হয়ে যাবে। সো এমবাপেকে শুধুমাত্র ক্যাপ্টেন্স আর্মব্যান্ড দেওয়া না, তাকে আসলে যেভাবে ইন্সপায়ার করে পরিচালিত করে তিনি নিয়ে যাচ্ছেন সামনের দিকে, এইটা আমি খুব পজিটিভ দেখি এবারের ওয়ার্ল্ড কাপের, যে তার বেস্ট ক্রিয়েশন হচ্ছে এই ক্যাপ্টেন এমবাপে ফ্রান্সের, এবং এটাতে দিদিয়ার দেশমের ম্যান ম্যানেজমেন্টের ক্রেডিট আমি দিব। আর তাদের খেলার স্টাইল খুব প্রেডিক্টেবল, টু বি অনেস্ট। দিদিয়ার দেশম 4-2-3-1-এ যান, খুব একটা পরিবর্তন তার স্টাইলে থাকে না এবং ওই চেঞ্জগুলো খুব প্রেডিক্টেবল হয়। আপনি বারকোলার জায়গায় ডেজিরে ডুয়েই নামবেন, কোনের জায়গায় হয়তো চুয়ামিনিই নামবেন, রাবিওর জায়গায় হয়তো কান্তেই নামবেন, মানে খুবই সেম সিমিলার।
লাইক ফর লাইক চেঞ্জেস হয় এবং ফরমেশনেও খুব একটা ডিফারেন্স পাই না, বাট ওই যে ফ্রন্ট ফোরটা এত ফ্লুইড থাকে Right. ওই ইন গেম জায়গাটার ভিতরে আমার মনে হয় তার ম্যাজিকটা বের হয়ে ওখানে আসে। ফরমেশনটা চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ, ওরা কি যে করে আসলে ওলিসে কোন জায়গা দিয়ে আসবেন, ডেম্বেলে Right. কোন জায়গা দিয়ে আসবেন, এমবাপে কোথায় থাকবে, আপনি কাউকে ঠিকমতো মার্ক করতে পারবেন না। সো ওইটাই আসলে তাদের স্ট্রেংথ। ওদের গতি এত হ্যাঁ, এত বেশি যে অসাধারণ। সহজে কিন্তু রিডও করতে পারে না। এবং এই জায়গাটা একটা ব্লেসিং আমি বলবো দিদিয়ার দেশমের জন্য। তার আগেকার টিমগুলোতে কিন্তু গতি ছিল না সেরকম। এমবাপে তো Right. এসছেন 18 আগে থেকে, অলিভিয়ার জিরু হোক, বেনজেমা হোক, তারা তো বেনজেমা, জায়গা দাঁড়িয়ে খেলতো। গ্রিজম্যান, গতি গ্রিজম্যান। কিন্তু নাই। না। হঠাৎ করে তিনি Even দেখলেন এখানে চারজন, পগবাও হ্যাঁ, তো গতি নাই, স্কিল ছিল বাট ওই রকমের গতি ছিল না। গতি So, ছিল না। এইটা একটা ব্লেসিং এই ফ্রান্স টিমটার জন্য, যে তাদের আর কোনো অস্ত্র যদি নাও কাজ করে, গতি দিয়ে তারা প্রতিপক্ষকে অনেকভাবে আসলে সমস্যায় ফেলতে পারে। এই জন্য বলা হচ্ছিল যে এটা 65 64 পজিশন রেখেছে স্পেন অন্য দলগুলো এগেনস্টে, কারণ অন্য দলের এই যে আপনি যেটা আমরা যে বলছি যে গতিটা, এরা গতি দিতে ফোর্স করবে, ওদেরকে পাস করতে বাধ্য করবে। আগে যখন ওরা পাস করেছে নিজের মতো পাস করেছে, এখন তো পাস বেশি করলে তো এরা ফোর্স করবে যে তুমি বলটা ছাড়ো। মানে কোনো প্রেসার তাদের তাই উপর না? ছিল কিনা স্পেনের এই মিডফিল্ডের, যে তারা এত ভালো পাসিং করতে পেরেছে, তাদের Right. উপর প্রেসারটা কতটুকু দেওয়া গেছে। পর্তুগাল ম্যাচে তো আমার মনে আছে পর্তুগাল বেশ কয়েকবার কিন্তু তাদেরকে ভুল করতে বাধ্য করেছিল, বেশ কিছু চান্স ক্রিয়েট করেছিল। ওই প্রেসিংটা যদি বেটার হয় স্পেনের এই করবে মিডফিল্ডারদের তো, ওটা অবশ্যই স্পেন করবে। বেশ সমস্যায় স্পেনের হয়তো পড়তে হতে পারে আর কি। মানে ম্যাচটা ওই সোফার যা খেলে এসছে সেই প্যাটার্নে খেললে একটু ডিফিকাল্ট হবে। বাট দেলা ফুয়েন্তে তিনিও কিন্তু গোয়ার আছেন, দেলা ফুয়েন্তে বেশ গোয়ার, মানে তিনিও তার পলিসি থেকে সরে আসবেন না। নিকো উইলিয়ামসকে আনলে যে স্পেন দলটার গতি বাড়ে তিনি জানেন, কিন্তু তিনি কিন্তু তারপরও বারবার বায়ানাকেই স্টার্ট করাচ্ছেন। হয়তো নিকো উইলিয়ামসের ইনজুরি কারণে তাকে শুরু থেকে নামাচ্ছেন না, বাট আমার কাছে মনে হয় যে নিকো উইলিয়ামসকে তিনি যদি এই ম্যাচেও স্টার্ট করেন, এটা একটা ভিন্নধর্মী পরিকল্পনা তার হতে পারে, যে স্পেনও তাদের দুই উইংয়ের গতি ব্যবহার করতে পারে ফ্রান্সের এগেনস্টে। সো ওইটাও একটা যদি অপশন হতে স্ট্রাইকিং পারে। এ দেখি, মানে গোল স্কোরার, আমরা যদি দেখি যে কিছু ক্ষেত্রে স্পেনকে মনে হয়েছে লাকি, লাস্ট মুহূর্তে গোল পেয়েছে, বারবার মেরিনো এসে সাব থেকে এসে গোল দিচ্ছে, আবার হচ্ছে গোলকিপার একটা ভুল করলো, কোর্তুয়া উঠে গেল, সাব গোলকে লামেন্স ভুল নামলেন। করলো। পর্তুগাল তো বাজে খেলেছে এবং লাস্ট মুহূর্তে গোলটা তাদেরকে দিতে বাধ্য হয়েছে। তো সেই ক্ষেত্রে একজন স্কোরার বা দুজন স্কোরার নেই, তারা পেয়ে যাচ্ছে। কিন্তু ফ্রান্সের আবার ডেম্বেলে হোক, সেখানে এমবাপে হোক, বারকোলা হোক, ওলিসে হোক, সো ইস স্কোরার, মানে একদম স্কোরার এবং স্কোরারদের ভয় করা, সেই ক্ষেত্রে তো অবশ্যই আপনি ফ্রান্সকে এগিয়ে রাখবেন নাকি? অনেক অনেক এগিয়ে রাখবো, যোজন এগিয়ে রাখবো, মানে ইন টার্মস অফ গোল স্কোরিং অ্যাবিলিটি। এবং সেটা শুধুমাত্র বক্সের ভেতরে না, আপনি দেখবেন যে বক্সের বাইরে বাইরে থেকেও থেকে last যেই match এ দুটো ধরনের গোলই এভাবে হ্যাঁ হয়েছে। শটস গুলো নিচ্ছেন তারা, আপনি স্পেনের এন্ড থেকে কিন্তু বক্সের বাইরে বোধহয় এই পুরো ওয়ার্ল্ড কাপে একটা বা দুইটা গোল হতে পারে, বাকি সবই তারা বক্সের ভেতরেই তাদের আসলে খেলার স্টাইলের কারণে এটা হয়ে যায় যে ভেতরে গিয়েও তারা পাসিং করে একদম গোল নিশ্চিত করে তারপর গোল দেবে, এরকম একটা বিষয়। বাট ফ্রান্সের ক্ষেত্রে তাদের আউটসাইড অফ দ্য বক্সের যে গোল, তাদের এরিয়াল থ্রেট, উপর থেকে বল আসলেও এরিয়ালি তারা বেশ স্ট্রং, সেখান থেকেও হেডারের গোল। সো এই বিষয়গুলো আমার মনে হয় ফ্রান্সকে অনেক বেশি এগিয়ে রাখবে। বাট স্পেন এটা নিয়ে মাইন্ডফুল, আমি জানি যে তারাও জানে যে এটা এই চারজনকে আসলে কিভাবে মানে ঠেকাতে হবে, সেটাই তাদের মেইন কনসার্ন। সো তারাও তাদের ট্যাকটিক্সে হয়তো দেখা যাবে যে ফ্রান্স প্রেশার দিতে আসলেও তারা চেষ্টা করবে যতটা সম্ভব বেশি বল রাখা যায়, মানে এই ট্যাকটিকটাই তারা হয়তো মেনটেন করার চেষ্টা করবে এই ম্যাচে। এবং ফ্রান্স একটু যদি উপরে চলে আসতে পারে, একটু স্পেস যদি পেছনে যায়, তখন লামিন ইয়ামাল, তখন হচ্ছে ড্যানি অলমো, তখন ওয়ারজাবাল, তখন হচ্ছে আপনার ওইদিকে বায়ানা, তাদেরকে হয়তো তারা রিলিজ করে দিল যে তোমরা দেখো মানে বিহাইন্ড দ্য লাইন কিছু করতে পারো কিনা। ওকে, এখন আমরা একটু পরের ম্যাচের দিকে আসি। 4টা ম্যাচ বললেন, থার্ড প্লেস সহ বিগ ম্যাচ ইংল্যান্ড এবং আর্জেন্টিনা। আমরা সবাই জানি যে হ্যান্ড অফ গড, ফকল্যান্ড যুদ্ধ, যেটাই বলা হোক না কেন, 82 সালে মনে হয় ফকল্যান্ড যুদ্ধ হয়েছে, এরপরে 86 সালে ম্যাচ হয়েছে এবং ওখানেই বোঝা গিয়েছিল যে এই লড়াই শেষ হচ্ছে না এবং এখনও হচ্ছে না, সেই কথাগুলো আসছে। আপনি কি মনে করেন, মানে এই ম্যাচটা অলরেডি ইংল্যান্ড আর্জেন্টিনার সমর্থকরা কিন্তু সেই ভাইবটা পেয়ে গেছে যে ইটস আ বিগ ম্যাচ, মোর দ্যান ফাইনাল। সো আপনি এই ম্যাচটা নিয়ে কতটা এক্সাইটেড এবং আপনি কি মনে করেন? আমার তো আমি কি আর বলবো, মানে বেসিক্যালি যেটা হচ্ছে যে আমার বাসায় যে পরিস্থিতি আর কি, ওখানে মানে আর যারা আর্জেন্টিনার ফ্যানস আছেন তারা হচ্ছে গিয়ে বলা বলি করছে যে সিনিয়র মেম্বার যারা, তারা বলছেন যে আসলে ওই ম্যাচটাই আমাকে আর্জেন্টিনা ফ্যান বানিয়েছে। সো ওই ম্যাচটার সিগনিফিকেন্সটা কিন্তু আসলে শুধু মানে ম্যারাডোনা জিতে নিল, আর্জেন্টিনা একটা ট্রফি জিতলো না 86-এ, বা হ্যান্ড অফ গড গোল দিল বা গোল অফ দ্য সেঞ্চুরি দিল, ব্যাপারটা ওরকম না। ওই একটা ম্যাচ মাত্র যখন রঙিন টিভি আসছে বাংলাদেশে, এরকম একটা সময়ে ওই ম্যাচটার কারণেই দেখা গেছে যে এখন এত বড় একটা আর্জেন্টাইন ফ্যান বেস, আমাদের সিনিয়ররাও যে আর্জেন্টাইন ফ্যান্স, কিভাবে মারাদোনার খেলাটা দেখে, দ্যাট ওয়াজ দ্য আইকনিক গেম, যেটা অ্যাকচুয়ালি
পুরো বিশ্বজুড়ে আমি বলবো যে আর্জেন্টিনার ফ্যান বেসটাকে জন্ম দিয়েছে Right. বলতে গেলে। তার আগে কিন্তু আপনি খুঁজে পাবেন না আর্জেন্টিনার ফ্যান কোথায়। 78-এ ট্রফি জিতেছে, তখনও কিন্তু তাদের মানে অতটা নাম যশ নাই বা কিছু নাই যে তারা একটা বড় টিম, মানে ব্রাজিলের লেভেলের কোনো টিম যদি আমরা ল্যাটিন দলগুলোর কথা বলি। সো 86 ওয়াজ দ্য ওয়ার্ল্ড কাপ যেখানে অ্যাকচুয়ালি আর্জেন্টিনা প্রপারলি ফুটবল ওয়ার্ল্ডের মানচিত্রে পৌঁছে গেছে। এসছে, যে উই আর দেয়ার এবং উই হ্যাভ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, ম্যারাডোনা। ওই ম্যাচটা ইন্টারেস্টিংলি তো মেক্সিকোতেই হয়েছিল, আজতেকা স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনাল ছিল সেটা, এবং ইংল্যান্ডও বেশ শক্তিশালী 2-1 টিম নিয়ে এসেছিল, 2-1 জিতেছিল আর্জেন্টিনা। একটা গোল ছিল কন্ট্রোভার্সিয়াল, পরের গোলটা আবার গোল অফ দ্য সেঞ্চুরি, 6 জনকে কাটিয়ে ম্যারাডোনা গোল দিলেন। গ্যারি লিনেকারও গোল দিয়েছিলেন সেই ম্যাচে যতদূর মনে পড়ে। So, এই বিষয়টা আমার কাছে মনে হয় যে সবেমাত্র শুরু ছিল, কারণ তারপর কিন্তু আরো 3বার আর্জেন্টিনার ইংল্যান্ড ফেস অফ করেছে ওয়ার্ল্ড কাপের মঞ্চে, এবং নকআউট ফেজ গ্রুপ ফেজ মিলিয়ে লাস্ট 2002-এ আই থিঙ্ক 1-0 গোলে ইংল্যান্ড জিতেছিল। 98-এ ডিয়েগো সিমিওনির লাল কার্ড টার্কার এসব মিলেও আর্জেন্টিনা ওই ম্যাচটা জিতে। হ্যাঁ, তো ওই যে একটা লড়াই থাকে যেটা আসলে শুধুমাত্র ফুটবলীয় জায়গা থেকে না, ফকল্যান্ডস আইল্যান্ড নিয়ে যেই যুদ্ধটা ছিল 89-এ গিয়ে আবার সেটা মিটমাট হয়ে যায়, বাট দিন শেষে ওটা রেস্টটা তো থাকবে। এবং ইংল্যান্ড আর্জেন্টিনা যতবারই ফেস করে মাঠের ফুটবলটা আরো অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়, এবং ওই জায়গাটা নিয়ে নিশ্চয়ই চিন্তা ভাবনা থাকবে। ডিয়েগো সিমিওনি তো মানে নিজে সাক্ষী, এই ম্যাচগুলোতে তো তিনি নিজে খেলেছিলেন। তো অনেকেই আসলে দুইটা ক্যারেক্টারকে রিপ্লেস করে দিচ্ছেন এই ম্যাচটা 86 এর অ্যানালজি এনে, যে আবারও ঘুরে ফিরে, যদিও এটা ইউএসএ তে খেলা, তারপরেও তো মেক্সিকো সহ আয়োজক, ওই আমেরিকাজের ভেতরে খেলা হচ্ছে, এবং 40 বছরের একটা গ্যাপ, মারাদোনার জায়গায় এখন মেসি আছেন আর ওদিকে লিনেকারের জায়গায় আছেন হ্যারি কেইন। সো এরকম একটা অ্যানালজি টেনে সবাই ম্যাচটাকে খুব হাইপ করছেন, এবং ইংলিশ মিডিয়া খুব অদ্ভুতভাবে, এবং তাদের যে ফর্মার প্লেয়াররা আছেন গ্যারি নেভিল থেকে শুরু করে যারা আসলে মিডিয়াতে অনেক সরব থাকেন, তারা কিন্তু খুব অ্যাগ্রেসিভলি আর্জেন্টিনাকে ডাউন প্লে করছে বা বলার চেষ্টা করছে যে আর্জেন্টিনার খেলার যে ধরন বা যেভাবে তারা ধুকতে ধুকতে এসেছে, এর চাইতে মোক্ষম সুযোগ বোধহয় ইংল্যান্ড পাবে না আর্জেন্টিনাকে হারাতে, এরকম একটা মঞ্চে গিয়ে। এবং আরো মজার বিষয় হচ্ছে তারা এটা বলছেন যে তারা একটা রেকর্ড জানেন, যেটা সত্যি রেকর্ড, সেটা হচ্ছে মাত্র 2বার এরকম হয়েছে যে একটা ফরেন কোচ তিনি কোনো একটা দলকে নিয়ে ফাইনালে নিয়ে যেতে পেরেছেন, মানে এর আগে। হ্যাঁ, ওয়ার্ল্ড কাপ ফাইনালে। সো ফরেন কোচ 2বার এরকম হয়েছে। আগে সুইডেন 1952 সালের একটা ওয়ার্ল্ড কাপ ছিল, সেখানে ব্রাজিলের সাথে তারা ফাইনাল হেরেছিল, বাট সুইডেনের তখন হেড কোচ ছিলেন বোধহয় একজন আমেরিকান বা ব্রিটিশ। আবার পরবর্তীতে আরেকটা ইনসিডেন্স এরকম হয়েছিল যেখানে ধরেন ফাইনালে নিয়ে গেছে একটা টিমকে, বাট নেদারল্যান্ডস, তারা ফাইনালে গিয়েছিল, নেদারল্যান্ডসের কোচ ছিলেন না, অন্য দেশের কোচ ছিলেন, বাট আলটিমেটলি তারা কিন্তু ম্যাচ হেরেছে, জিততে পারেনি। সো এই কেসটা টুখেলের সঙ্গে তারা বলছে যে ঘটতে পারে, বাট তারা এটার বিপরীতটা দেখছেন যে এবার ইতিহাস নাকি চেঞ্জ হবে এই ব্যাপারটা, কারণ অন্য সব টিমেরই কিন্তু দেশি কোচ, দেশম, স্ক্যালোনি এবং দেলাফুয়েন্তে, 3জনই দেশি কোচ। এদিকে একজনই খালি থমাস টুকেল আছেন যিনি একজন জার্মান কিন্তু ইংলিশ টিমটাকে চালাচ্ছেন। সো তারা বলছেন ইতিহাস চেঞ্জ হবে, তারা বলছেন যে আর্জেন্টিনা টিমটা ধুকে ধুকে এসেছে, তাদের সঙ্গে পারা সম্ভব। তারা বলছেন যে এই 86 যেই ক্ষত সেটাকে আসলে মানে পূরণ করার, প্রতিশোধ নেওয়ার একটা মোক্ষম সুযোগ এটাই। সো ইংল্যান্ড ফুটবলের ইতিহাসেও কোনো ওয়ার্ল্ড কাপে তাদের কিন্তু একাধিক খেলোয়াড় 6টা গোল দেননি, এই ফার্স্ট টাইম, হ্যারি কেইন, বেলিংহাম। সো অনেক দিক থেকে মোমেন্টাম তাদের সাথে, ওই দিকটা নজরে রাখলে ডেফিনেটলি বোঝা যাচ্ছে যে তারাও আসলে এই ম্যাচটা হাইপ করতে অনেক এনকারেজ করছেন, বা তারাও ভাবছেন যে না, মানে এই ম্যাচটা যতটা না মানুষ ভাবছে যে ইংল্যান্ড যায় সেমিফাইনালে গিয়ে চোখ করে বা পারে না, এবার নাকি তাদের খুব ভালো একটা সুযোগ রয়েছে আর্জেন্টিনার। রাইট, ওরা তো 66 সালের পর থেকে কোনো সেমিফাইনাল জিততে পারেনি বা ফাইনালে উঠতে পারেনি। অন্যদিকে আবার আর্জেন্টিনা কখনো সেমি হারেনি। হ্যাঁ, সো এটা কেমন একটা পরিসংখ্যান আপনার মনে হয়? এটাও টাফ, এবং আমার কাছে তো মনে হয় যে যেভাবে প্রসেসে খেলাটা আগাচ্ছে আর কি, অন্য একটা পার্সপেক্টিভই দেই। আমার মনে হয় যে যেহেতু খেলা হচ্ছে আপনার ইউএসএ, মেক্সিকো এবং কানাডাতে, মানে ওদেরও না আয়োজনের মধ্যে একটা ফ্লেভার আমরা লক্ষ্য করতে পেরেছি যে তারা ল্যাটিন টিম বা ওই আমেরিকাজের আশপাশে যারা আছে, সাউথ আমেরিকা, তাদেরকে আসলে এনকারেজ করে। কারণ আমেরিকাতে আপনার বিশ্বের অন্যান্য যে কোনো জায়গা থেকে যাওয়া কিন্তু টাফ, আপনি ওয়ার্ল্ড কাপটা অ্যাটেন্ড করতে যাবেন, বাট সবচেয়ে বেশি জনগোষ্ঠী কারা গিয়েছেন? লাতিন থেকে কিন্তু গিয়েছেন। সো এদেরকেও কিন্তু এই টুর্নামেন্টে ধরে রাখারও একটা বিষয় কিন্তু থাকে। সো আর্জেন্টিনার টিকে থাকাটা আমার মনে হয় ফিফার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, যে তাদের একটা বিশাল মানে একটা ফ্যান বেস, তারা কিন্তু তাদের পর্যটনে হেল্প করছেন, তাদের সবকটা টিকিট কিনে নিচ্ছেন, পুরো সবগুলো ম্যাচ দেখা যাচ্ছে যে ভর্তি। সো ইভেন আমি একটা খবর এটাও দেখছিলাম যে অনেকে বলছিলেন যে প্যারাগুয়ে ভার্সেস জার্মানির যে ম্যাচটা, প্যারাগুয়ে যে জিতেছে এটাতে নাকি ফিফার লাভ হয়েছে,
কারণ প্যারাগুয়ের যেই ল্যাটিন আমেরিকা থেকে তাদের যেই জনগোষ্ঠী এসেছিল, তাদের ফ্যান বেসরা এসেছিল, পুরো ম্যাচের ধরেন 90% জায়গা তারা নিয়ে বসেছিলেন, তারা টিকিট কেটেছেন। জার্মানরা খুব একটা বেশি আসতে পারেননি। সো এই পরিপ্রেক্ষিতে আমার কাছে মনে হয় যে ল্যাটিন টিমগুলার যত দূর তারা যাবে তত হচ্ছে ফিফাও খুশি আর কি, বিকজ অ্যাটেনশনটা ওইদিকে থাকবে। সো একমাত্র ল্যাটিন রিপ্রেজেন্টেটিভ এই মুহূর্তে আর্জেন্টিনা। বলা যাচ্ছে না আসলে, মানে ইংল্যান্ড আর্জেন্টিনা যতটাই টাফ ফাইট হোক না কেন, ট্যাকটিক্যাল ব্যাটেলের ঊর্ধ্বে গিয়ে ওই যে সফট কিছু জায়গায় কোনো ধরনের যদি সুযোগ থাকে, এখন সেটা কোন দিকে যাবে সেটা দেখার বিষয় আর কি। মানে অনেকে বলছেন যে ইংল্যান্ডও নাকি খুব একটা অ্যাডভান্টেজ এবার পায় নাই সোফার আসার পথে, আর্জেন্টিনার পক্ষে যে কথাগুলো আবার অনেক বলা হচ্ছে। সো লেটস সি আর কি, মানে এটার ওই অ্যাঙ্গেলটা নিয়ে কিন্তু কেউ ভাবে না যে আসলে ক্রাউডকে যে খুশি করব। কত টাকার টিকিট ভাই, আপনি $1000 টিকিট হচ্ছে সর্বনিম্ন দাম, সবচেয়ে চিপ টিকিট। সো এই টিকিট কেটে আপনি যখন যাচ্ছেন, আপনি যদি সেখানে দেখেন যে আপনার প্রিয় দল নাই, কিংবা মানে তখন কিন্তু আপনি ইন্টারেস্ট হারাবেন। সো বিজনেস পার্সপেক্টিভ থেকেও আসলে এই যে আর্জেন্টিনার মতো টিম বা এদেরকে আসলে টিকিয়ে রাখাটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সো ওই দিক থেকে একটা হাইপ থাকবে, আমি শিওর প্রচুর আর্জেন্টাইন সমর্থকরা মাঠে থাকবেন। They will try to fight off this. একটা পরিসংখ্যান আছে বা একটা ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে অ্যাওয়ে জার্সি পরলে ভালো করে না আর্জেন্টিনা। 14 ওয়ার্ল্ড কাপ ফাইনাল, জার্মানির সাথেও 90 ফাইনাল ছিল। মানে একটা মানে ওই জার্সি না পড়ুক, বাংলাদেশি সমর্থকদের মধ্যেও সেই এখন কষ্ট বা টেনশন যে কি করবে এই জার্সি পরে আর্জেন্টিনার রেকর্ড। তবে ইংল্যান্ডের সাথে কিন্তু ওই যে ম্যাচটা 1986, ওটা কিন্তু অ্যাওয়ে জার্সি পরে তারা জিতেছিল বোধহয়। সো ওই সেন্সে আবার ইটস আ গুড ওমেন যে ইংল্যান্ডের সাথে তারা এটা পড়লে হয়তো তাদের লাক ফেভার করতে পারে। বাট দিন শেষে আসলে খেলাটা তো হবে মাঠের মধ্যে, ট্যাকটিক্সের লড়াই। মন মানসিকতায় আমার মনে হয় ইংল্যান্ড তারা আসলে মেক্সিকোর বাধাটা এত দারুণভাবে পার করে আসতে পেরেছিল, মেক্সিকোকে আমার মনে হয় না তারা হারাতে পারবে। ওই হাই অল্টিটিউডে কঠিন কন্ডিশনে মেক্সিকোর সাথে 2-2 করে লাস্টে 3-2 জিতে যাওয়া, ওই ম্যাচের পর আমার মনে হচ্ছে যে ইংল্যান্ড টিমটা একটু ট্রান্সফর্ম বা তাদের আত্মবিশ্বাসটা এখন একটু অন্য জায়গায় আছে। তবে ওই যে ভাঙনের একটা শুরু আছে, আমরা শুনছিলাম যে লাস্ট ম্যাচটা শেষ হওয়ার পর ইংল্যান্ডের হেড কোচ থমাস টুকেল তিনি মিডিয়াতে এসেই বললেন কি যে আমাদের এখনো আরো অনেক লেভেল যাওয়া বাকি আছে, আমি এখনো আমার টিমের খেলায় খুশি না। তিনি চলে গেলেন, জুড বেলিংহাম আসলেন, যিনি মাত্রই 2টো গোল দিয়েছেন। ম্যাচ শেষের 5 মিনিটের ভেতরে তাকে যখন ইন্টারভিউতে আনা হলো এবং বলা হলো যে আপনার কোচ কিন্তু বলেছেন আপনাদের খেলা তার পছন্দ হয়নি এবং আরো বেটার করার স্কোপ আছে, তিনি তখন সরাসরি বলেই দিলেন যে আসলে উনি আসলে কোচ হিসেবে এরকম হাই প্রোফাইল ম্যাচ অ্যাজ আ প্লেয়ার কোনোদিন খেলেননি, তো উনি জানেন না ওই মাঠের ওই জায়গায় থাকার প্রেশারটা কি। আমি 2টা গোল দিয়েছি, আমি জানি কত কষ্ট হয়েছে ওটা জিততে, এবং আমার মনে হচ্ছে আমরা দারুণ খেলে জিতেছি। তো আমি কোচের এই কথার সাথে অ্যাগ্রি করি না, সরাসরি মিডিয়াকে বলে দিয়েছেন। তো তারপর হঠাৎ করে এই ব্যাপারটা ছড়িয়ে গেল যে ইংল্যান্ড শিবিরে সমস্যা হচ্ছে, তাদের ইন্টারনাল কোন্দল আছে। জুড বেলিংহাম এই কথাটা কিভাবে বললেন, কোচের সাথে তিনি অমত পোষণ করলেন। সো এই বিষয়গুলো আবার উঠে আসছে যে তারা নিজেদের ভিতরে আবার সমস্যা হবে করেছেন, এটা তো একটু হ্যাঁ, এটা কিন্তু একটু সমস্যা। এবং পরবর্তীতে হ্যারি কেনকে ডেকে আনতে হয়েছিল, তিনি টিমের ক্যাপ্টেন হিসেবে এসে ব্যাপারটা ক্লারিফাই করেছেন যে না অমন কিছু না, বেলিংহাম মাত্র হচ্ছে তার মানে উত্তেজিত ছিল, 2টা গোল দিয়ে ম্যাচ জিতিয়েছে, সবাই তার নামে গান গাইছে। ওরকম সময় হঠাৎ করে তাকে যখন মিডিয়া এসে এই কথা বললো যে আপনারা ভালো খেলেন নাই, আপনি কি এক্সপেক্ট করবেন তার কাছ থেকে? তিনি তো এরকমই অ্যাকশন হয়তো দেবেন, দেওয়ারই কথা সময়টার কারণে। সো ওইটাই বলা হচ্ছে। বাট তারপরও ইংল্যান্ড টিমের কিন্তু আমরা এই ধরনের ইগো প্রবলেমের আগেও দেখেছি। তো এটা যদি এখনো হয় আমি অবাক হব না আর কি। সো তাহলে তো কি মনে হয় যে ফাইনাল কি আবারও ফ্রান্স এবং আর্জেন্টিনা? আমরা অনেকবারই এটা নিয়ে আলোচনা করেছি, কিন্তু এখন তো অনেক ক্লোজ হয়ে গেছে। এবং আর্জেন্টিনা বেস্ট ম্যাচটা না খেলতে পারলেও তো যেহেতু সেমিফাইনাল ম্যাচ, দে উইল ট্রাই দেয়ার বেস্ট। অন্যদিকে ইংল্যান্ডও ফর্মে আছে। আমি ফ্রান্স স্পেন বাদই দিলাম, কারণ এখানে আমরা বুঝতেই পারছি যে একটু হলেও এগিয়ে আছে ফ্রান্স বা ভালো ডলার হবে, কিন্তু এখানে আপনি কি চিন্তা করছেন কে এগিয়ে আছে? আমার কাছে তারপরও মনে হয় আর্জেন্টিনাই এগিয়ে আছে। কারণ আপনি একটা হিসাব যদি দেখেন, এই আর্জেন্টিনা টিমটায় তারা যেই 11 জনকে খেলানো শুরু করেছিল প্রথম ম্যাচ থেকে, খুব রেয়ার কিছু পরিবর্তন আমরা দেখেছি। শুরুতে মেদিনা খেলছিলেন কারণ তালিয়াফিকো ইনজুর্ড ছিলেন, যখন থেকে তালিয়াফিকো ফিট তিনি লেফট ব্যাকেই পজিশন রয়েছেন, এবং আর কোনো মেজর পরিবর্তন আমরা পুরো 11-এর মধ্যে দেখিই না। লিওনেল মেসি লিটারালি প্রায় প্রত্যেকটা ম্যাচে তিনি ফুল টাইম খেলে যাচ্ছেন। সো টিমের একটা বিষয় থাকতে পারে যে ফ্যাটিগ, যে এত পরিশ্রান্ত হওয়ার কথা, 3 দিন পর পর খেলছেন এবং একই 11 নামাচ্ছেন। এই ম্যাচটাতে আমার কেন জানি মনে হয় আর্জেন্টিনার অ্যাডভান্টেজ এটাই হবে যে তাদের অনেক বেঞ্চের প্লেয়ার ফ্রেশ আছেন। আপনি বার্কোর কথা বলেন, নিকো পাজের কথা বলেন, লোসেলসোর কথা বলেন, তারা কিন্তু একেবারে ফ্রেশ।
তো হুট করে দেখা যেতে পারে এই ম্যাচটাতে আর্জেন্টিনা তাদের সেন্ট্রাল মিডফিল্ডারদের ভর্তি করে যে তারা একটা লাইন আপ নামায়, ওটার থেকে একটা চেঞ্জ নিয়ে আসলো হুট করে, এবং টুখেলকে একটা সারপ্রাইজ দিয়ে দিল। হঠাৎ করে দেখলেন বার্কো নেমে গেলেন, মেবি আলমাদা নেমে গেলেন, এদিকে হয়তো গিলিয়ানো সিমিওনি নেমে গেলেন, পুরোপুরি অন্য স্টাইলে আর্জেন্টিনা খেলছে। এইটা দেখলেও কিন্তু আমরা অবাক হব না। সো এটা একটা অ্যাডভান্টেজ আছে আর্জেন্টিনার, যে তারা বেঞ্চে খুব ভালো মানের কিছু প্লেয়ার রেখেছে যারা এখনো পর্যন্ত মানে ফ্রেশ আছেন। সো ওইটা একটা ইম্প্যাক্ট তাদের থাকবে। আর অবভিয়াসলি ভাই দুই এরকম কিছু ম্যাচ যেখানে আপনি 2 গোলের পিছন থেকে ম্যাচ জিতছেন, সো পুরো প্রেসারটা তো মনে হয় নিয়েই ফেলেছেন, মানে এর চেয়ে বেশি আর কি এবং ওই প্রেসার নেওয়ার আছে? আত্মবিশ্বাসটা তৈরি হয়ে গেছে যে আসলে আর পিছিয়ে থাকলেও আমরা হ্যাঁ, জিততে যে পারি। ওই কনফিডেন্সটা চলে আসে যে এই 2 গোল ব্যাপার না, উই ক্যান কাম ব্যাক, সম্ভব। সো ওই বিশ্বাসটা আমার মনে হয় এই টিমটার চেয়ে বেশি আর কোনো টিমেরই নাই, বাকি 3 টিমেরও নাই, যে এইভাবে এই জায়গা থেকেও ফিরে তারা আসবে। সো ওটা আমার কাছে একটা অ্যাডেড প্লাস লাগে। সো দিন শেষে দেখা যাবে যে খুব ক্লোজ ফট কন্টেস্ট হলে আর্জেন্টিনার উইদিন 90 মিনিটস তাও আমার মনে হয় তাদের জেতার চান্স আছে, কারণ তারা কিন্তু শেষ 10 মিনিটই খেলে। 80 মিনিট পর্যন্ত দেখে মনে হয় ছন্ন ছাড়া, পারছে না, হচ্ছে না, এনার্জি নাই, ঠিকই লাস্ট 10 মিনিটে তারা কিন্তু ম্যাচটা নিয়ে বের হয়ে যায়। আগে টানা 3টা ম্যাচে সেটার প্রমাণ। আবার এক্সট্রা টাইমে যদি যান, সেখানেও কিন্তু তারা লাস্ট ম্যাচে দেখিয়ে দিল যে এক্সট্রা টাইমের ভেতরে তারা সুইজারল্যান্ডকে আরো 2টো এক্সট্রা গোল দিয়ে স্কোর লাইনটা এখন দেখে মনে হচ্ছে যে আর্জেন্টিনা ডমিনেট করেছে 3-1, বাট অ্যাকচুয়ালি কিন্তু ডমিনেট করে নাই, দে ওয়ার স্ট্রাগলিং। সো এই সিচুয়েশনগুলো, আবার কিপিং পজিশনটা যদি যান, এমি মার্টিনেজের চেয়ে বেটার আসলে পেনাল্টি স্পেশালিস্ট আপনি কই পাবেন? সো ওই জায়গাতেও ইংল্যান্ডের থেকে আসলে আর্জেন্টিনা এগিয়ে। সো ইংল্যান্ড আসলে পেনাল্টি পর্যন্ত ম্যাচটা নিতে গেলে ওরা নিজেরা বিপদে পড়বে। ইংল্যান্ডকে জিততে হলে তারা অ্যাকচুয়ালি 90 এবং ওই এক্সট্রা যদি খেলতে হয় 30, তার ভিতরে ম্যাচটা শেষ করতে হবে। পেনাল্টিতে গেলে ইংল্যান্ড উইল বি ইন ট্রাবল। ওকে, মেসিকে ঘুম পাড়িয়ে দেওয়ার কথা হচ্ছে, মানে আপনার কি মনে হয় পারবে? টাফ হবে, বাট পারলেও আমি অবাক হব না, কারণ আপনি দেখেন তো মেসি ওইভাবে জ্বলে উঠতে পারেন না, লাস্ট ম্যাচে গোলও দিতে পারলেন না। অ্যাসিস্ট যদিও দিয়েছেন, ফার্স্ট গোলটা তার কর্নার থেকে অ্যাসিস্ট এসেছিল, বাট মেসির যেই উইয়ার্ড পার্টটা আর কি, এই পুরো ওয়ার্ল্ড কাপে সবচেয়ে কম দৌড়ানো প্লেয়ারের নাম হচ্ছে লিওনেল মেসি ইন টার্মস অফ ডিস্টেন্স কাভার্ড। তিনি প্রতি ম্যাচে গড়ে 5.5 থেকে 6 কিলোমিটার দৌড়াচ্ছেন। এটা অনেকটা হাঁটার মতো, কারণ নর্মালি একটা ফুটবলার যখন 90 মিনিট খেলছেন, স্পেশালি আপনি ফরওয়ার্ড লাইনের বা মিডফিল্ডার যদি হন, অ্যাটলিস্ট 9 থেকে 10 কিলোমিটার আপনার এমনি দৌড়ানোর কথা। তিনি সেখানে তার অর্ধেক দৌড়াচ্ছেন। সো পুরোপুরি এফিসিয়েন্সিটাই কাজে লাগাচ্ছেন তার, যে হেঁটে হেঁটেই খেলবেন, সময় মতো এনার্জি স্পেন্ড করবেন, এবং এই কারণেই প্রতি ম্যাচে তিনি আসলে পুরো 90 মিনিট লাস্ট করতে পারছেন। বাট তার এই ক্যারেক্টারিস্টিক্সটার কারণেই আমার মনে হয় ইংল্যান্ড যদি তার উপর ট্রিপল আপ করে বা ডাবল আপ করে, তখন তাকে কিন্তু খোলসে আটকানো সম্ভব। সুইজারল্যান্ড সেটা টেমপ্লেট দেখিয়েছে অলরেডি। সো মেসিকে আটকানো অসম্ভব ব্যাপারটা এরকম না, বাট আসলে প্রবলেমটা হচ্ছে যে এখন লাউতারও গোল পাওয়া শুরু করেছেন, হুলিয়ান আলভারেজও সেই দুর্দান্ত একটা গোল দিলেন বক্সের বাইরে থেকে, যেটা কেউ এক্সপেক্ট করে নাই। সো অন্যরাও যে গোল পাচ্ছেন, এটা আবার অপোনেন্টের জন্য একটা থ্রেট, যে আপনি মেসিকে শুধু আটকালে হবে না, বা তার জন্য 3 জনকে ডেডিকেট করলে হবে না, অন্য দিকের প্লেয়াররাও কিন্তু আস্তে আস্তে গোল স্কোরিং ফর্মে আসা শুরু করেছেন। সো এইটা একটা সমস্যা হতে পারে। আর আর্জেন্টিনার সেট পিস খুবই আন্ডাররেটেড। আমরা সবাই ভাবছিলাম যে এই টিমটা বোধহয় ফ্লেয়ারে খেলে, মেসির উপর খেলে, বাট দিন শেষে যে তারা এই যে সেট পিস, কর্নার্স, লং থ্রো-ইনস, ফ্রি কিকস, সেখান থেকেও যে বক্সের ভেতরে কত প্রবলেম ক্রিয়েট করছে বা গোল দিচ্ছে, সেটা কিন্তু আমরা হিসাব করছি না। ক্রিশ্চিয়ান রোমেরো, ম্যাকালিস্টার, রেনজো, তারা কিন্তু হেরে গোল দিয়েছেন। সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে আর্জেন্টিনার বিভিন্ন ধরনের আসলে অ্যাটাকিং থ্রেট তৈরি করার ব্যাপারগুলো চলে আসছে। সো মেসিকে আটকালেও আর্জেন্টিনাকে ইন টোটাল আটকানো যাবে কিনা সেটা আসলে সময় বলে দেবে, বাট দে আর ফাইন্ডিং ওয়েজ আউট, যে মেসিকে ছাড়াও কিন্তু তারা কিছু করতে পারছে। রাইট, ডিফেন্স কি মনে হয়, মানে আর্জেন্টিনার ডিফেন্স যেহেতু গোল কনসিড করছে, এবং গোলকিপার গতবার যেমন ছিল তার থেকে ওইরকম টেস্টে পড়তে হয়নি এখন পর্যন্ত, তারপরে পারফরম্যান্সও ভালো হয়নি মনে হয়েছে। তো আপনার কি মনে হয় ইংল্যান্ডে যেহেতু হ্যারি কেন গোল করছে, বেলিংহ্যাম গোল করছে, তাদের কিছু গতিশীল মানে গতি আছে, এমন ফুটবলারও আছে, একটু কি টেস্টে মানে বেশি টেস্টে পড়বে কিনা? আমার তো মনে হয় টেস্টে পড়ার কথা, এবং টেস্টে পড়বে কিভাবে আর্জেন্টিনা, আমার কাছে মনে হয় যে এরিয়াল থ্রেটে ইংল্যান্ড হ্যারি কেনকে খুব ভালো মতন ব্যবহার করার চেষ্টা করবে। ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার স্ট্রাইকার হিসেবে এরিয়াল জায়গাগুলো থেকে, যে হেডারে গোল দেওয়ার বিষয়টা। সো ওখানে আবার আছেন কি আর্জেন্টিনার এক সেন্টার ব্যাক যার উচ্চতা হচ্ছে 5 ফুট 6, লিসান্ড্রো মার্টিনেজ, মানে আমার সমান হাইট হবে বা এরকম কিছু। সো এই উচ্চতার একজন যদি আপনি হন, আপনি আপনার সর্বোচ্চটা দিয়েও তো আপনি রিচ করতে পারবেন। ইজিপ্টের সঙ্গে যে গোলটা খেয়েছিল তারা কিন্তু এভাবেই খেলেছে, যেটা আমি বলেছিলাম এর সময় ব্রাজিল এবং নরওয়ে ম্যাচের সময়, আমি এখানেই বলেছিলাম যে হালান্ডের পাশে গ্যাব্রিয়েল, এবং না আমার গেস্ট বলেছে যে না হালান্ড কিছু করতে পারবে না, আমি বলেছি না হাইটটা কাজে লাগতে পারে, সেটাই কিন্তু হয়েছে। না, এটাই বেসিক ফিজিক্স। আপনি উচ্চতায় যদি বেশি হন, আপনার রিচ বেশি থাকবে স্বাভাবিক, এবং আপনি সেটার বেস্ট ইউজ করতে পারলে আসলে আপনাকে লিসান্ড্রো মার্টিনেজ যদি গার্ড দিতে আসেন, আপনাকেই যদি দেন, আপনারও যে হাইট, ইউ উইল বিট হিম ইন দ্য এয়ার। সো ওইটা একটা থ্রেট
ইংল্যান্ড এবং সেটা জানে। আর Right. মজার বিষয় হচ্ছে ইংল্যান্ডের বেশিরভাগ প্লেয়ার তো প্রিমিয়ার লিগের খেলা প্লেয়ার, এই আর্জেন্টিনা টিমেও প্রচুর প্রিমিয়ার লিগে খেলা প্লেয়ার আছে। Right. এমি মার্টিনেজ থেকে শুরু করে লিসান্ড্রো মার্টিনেজ থেকে শুরু করে ম্যাকালিস্টার, এনজো, সবাই কিন্তু প্রিমিয়ার লিগের Right. প্লেয়ার। সো ওই জায়গা থেকে পরিচিত। ধরেন লিসান্ড্রো মার্টিনেজ জানেন যে হ্যারি কেনের মুভমেন্ট কি ছিল, Right. কারণ তার সাথে তিনি প্রিমিয়ার লিগে হয়তো তিনি যখন টটেনহামে ছিলেন এবং লিসান্ড্রো যখন ইউনাইটেডে ছিলেন তারা খেলেছেন একসঙ্গে। তিনি জানেন যে ওই মাঝমাঠ থেকে যদি মর্গান রজার্স আসেন কিংবা রাইস এলিয়টরা আসেন তারা কি করতে পারেন, সাকা, র্যাশফোর্ড তো লিসান্ড্রো মার্টিনেজের টিমমেটই। সো এরকম কিছু ছোট ছোট ব্যাটেল থাকবে যেখানে পরিচিত মুখরে একে অপরকে ফেস করছে। বাট আর্জেন্টিনার সেন্ট্রাল ডিফেন্সিভ জায়গাটাতে দুর্বলতা ডেফিনেটলি আছে, এরিয়ালে তাদেরকে আসলে অ্যাটাক করা যায়, ফুল ব্যাক পজিশনেও তাদেরকে আসলে সমস্যায় ফেলতে পারে ইংল্যান্ড, এবং সেখানে তাদের গতি আছে, সাকা আছে, মাদুয়েকে আছে উইংয়ে, এদিকে গর্ডন খুব ভালো খেলছেন। সো উইং ব্যাক পজিশনগুলোতেও আসলে আর্জেন্টিনার সমস্যা, ইন্টার ডিফেন্সেই দে হ্যাভ অ্যাকচুয়ালি আ প্রবলেম। নাহলে প্রতি ম্যাচে আসলে ইভেন কেপ ভার্দের সাথে তাদের দুটো গোল হজম করতে হয় না। সো রাইট, দেয়ার আর প্রবলেমস, এবং সেটা ইংল্যান্ড ডেফিনেটলি ইউটিলাইজ করার চেষ্টা করবে। ওকে, একটু বাইরের বিষয়ে যাই। আপনি তো পর্তুগাল গিয়ে ঘুরে এসেছেন, রোনালদো নাকি 28 পর্যন্ত খেলবে ইউরো, একটা কথা হচ্ছে এত কিছু পরে, মানে আপনার একটু আপডেট আছে নাকি আপনার কাছে? এবং 28-এ গিয়ে বলবে আমি 30 ওয়ার্ল্ড কাপ খেলতে চাই, কারণ সেখানে পর্তুগালও কো হোস্ট আছে। আমার তো মনে হয় এরকম কিছু হলে আমি অবাক হব না, কারণ এখনো যেহেতু তিনি খেলার মধ্যে থাকতে চাচ্ছেন, এখনো তিনি আল নাসেরকে আবারও তিনি সেখানে যে তার লিগ খেলা শুরু করবেন, বোঝা যাচ্ছে তিনি নিজের ফিটনেসটা ধরে রাখতে চাইছেন। তার কিছু টার্গেটস আছে, তার পার্সোনাল কিছু টার্গেটস আছে, 1000 গোল দেয়া, ওই বিষয়গুলো নিশ্চয়ই তিনি মাথায় আছেন। বাট 28-এ খেলবেন এটা আমি আজ করতে পারছিলাম টু বি অনেস্ট, যেহেতু ওয়ার্ল্ড কাপের পরপর রিটায়ারমেন্টে যাননি ইন্টারন্যাশনাল লেভেলে, তিনি 28 ইউরোটাই তার মানে ঠিক করেছেন, কারণ এরপর তো আসলে নেক্সট চেকপোস্টটা তার ওই 28 ইউরোটাই, তার মাঝখানে তো কিছু না যে তিনি নেশনস লিগ খেলে অবসরে যাবেন, সেটা তো অবসরে যাওয়ার ভালো টাইমও না, গেলে হয় ওয়ার্ল্ড কাপের পরে আর না হলে নেক্সট কোনো বড় ইভেন্টের সময়। সো ইউরো 2028 আমার মনে হয় যে তিনি খেলবেন, এবং নতুন যে কোচ এসেছেন হর্হে হেজুস, তিনিও বলেছেন যে রোনাল্ডো যদি ফিট থাকেন, তিনি যদি অ্যাভেলেবল থাকেন, আমি তো চাই তাকে দলে। সো ব্যাপারটা 2-4 মিলে যাচ্ছে। আমার মনে হয় 2028 ইউরোতেও আমরা রোনাল্ডোকে দেখতে পাবো, তিনি যদি ফিট থাকেন। আর 28-এ যদি ভালো খেলে ফেলেন তাহলে তিনি আরও 2 বছর কেনই বা না, দেখা যাবে 30 ওয়ার্ল্ড কাপেও আমরা হয়তো রোনাল্ডোকে পর্তুগালের স্কোয়াডে দেখছি। না, একটা বিষয় বলা হয়েছে যেটা খুবই সমালোচনা হয়েছে, যে ইউরো ওয়ার্ল্ড কাপের থেকে কঠিন হ্যাঁ, জেতা। হ্যাঁ। যেহেতু পরে আমি স্টাডি করে দেখলাম এবং আগের বক্তব্য দেখলাম, যেখানে জাভি সেম কথা বলেছেন এক সময় যখন তারা ইউরো জিতেছে। এছাড়া হচ্ছে জাভি আলোনসো বলেছে, আর হচ্ছে ইনিয়েস্তা বলেছেন যে আসলে ইউরোতে তো আটে থাকা মানে স্পেন, জার্মানি, ইংল্যান্ড, বেলজিয়াম সবার সাথে মুখোমুখি হতে হয়, এবং সবশেষে নেশনস লিগ জিতেছে পর্তুগাল, সেখানেও কিন্তু সেম, তারা হারিয়েছে ক্রোয়েশিয়াকে, বড় বড় হারিয়েছে, টিমকে না হারিয়ে আপনি জিততে হ্যাঁ, পারবেন না এই ক্রোয়েশিয়াকে হারিয়েছে স্পেনকে হারিয়েছে, সেখানে মনে হয় ফ্রান্স বা জার্মানির দল ছিল। সো আপনার কাছে কি মনে হয় আসলে এই ডিবেটটা কি আবার নতুন তৈরি হয়ে গেল, যে আসলে কথা হবে সবসময় যে ইউরো স্ট্রং, বা মানে যেটা অনেকেও বলেছে, আপনি এটা কিভাবে দেখেন? আমি আসলে দেখি যে দুইটা ভিন্ন টাইপ, মানে ইটস লাইক ধরেন আপনি ওয়ার্ল্ড কাপেতে বড় কিছু নেই, হ্যাঁ। কিন্তু ওই যে 48টা টিম খেলেছে, সেখানে তো অনেক উইক টিম আছে, আমরা শুধু অবশ্যই আছে, এবং আপনি দেখবেন যে ইউরোতে আসলে যদি আপনি ব্রাজিল আর্জেন্টিনাকে অ্যাড করে দেন, মানে তাহলে এটা ওয়ার্ল্ড কাপই, রাইট, তাই না? মানে এই ইউরোপের বাইরে তো খালি এই দুইটা টিমই আছে যাদের ক্রেডেনশিয়াল আছে, বা যারা প্রিভিয়াস সময় চ্যাম্পিয়ন হয়েছে, বা উরুগুয়েকে ধরা যায়, বাট দে আর নট দ্যাট সেম টিম এনিমোর। হ্যাঁ। আপনি ইউরোপের বাইরে যে কোনো দুইটা টিমের কথা বলেন তো, আর্জেন্টিনা ব্রাজিল বাদে, যারা ওই ক্যালিবারের নাই তো। সো ওয়ার্ল্ড কাপ কিন্তু খেলছে ওরকম ক্যালিবারের অনেকগুলা টিম, এবং আর্জেন্টিনা যে ফেস করে যে আসলো, সুইজারল্যান্ড, কেপ ভার্দে, ইজিপ্ট, আপনি কি বলতে পারেন যে ইউরোতে যদি আর্জেন্টিনা খেলতো, তারা হয়তো ডেনমার্ককে ফেস করতো, তারপর হয়তো তারা সুইডেনকে ফেস করতে পারতো, জার্মানিকে ফেস করতে পারতো, নেদারল্যান্ডকে ফেস করতে পারতো। ইচ অফ দেম আর বেটার দেন এনি অফ দিস 3 টিমস, আমরা যদি সেভাবে হিসাব করি। সো ওই সেন্সে অনেক সময় যদি আপনার পাথটা সহজ হয়, গ্রুপটা সহজ পান, তাহলে কিন্তু ওয়ার্ল্ড কাপ জেতা ইজিয়ার কম্পেয়ার্ড টু দ্য ইউরোস। কারণ ইউরোজে আপনার মানে রাউন্ড অফ 16 থেকেই আপনি কঠিন প্রতিপক্ষ পাবেন, এবং গ্রুপ স্টেজেও আপনি টাফ আপনার অপোনেন্ট পেয়ে যাবেন। বাট এখানে একটা ব্যাপার যেটা হ্যাবিচুয়েশনের, যেমন ধরেন আমরা ইউরোপিয়ানদের সাথেই খেলতে অভ্যস্ত বলে আমাদের স্টাইল অফ ফুটবলটা মানে রিড করা চলে, যায়, কিন্তু আমি একটা আফ্রিকার টিমের সাথে খেললে কিন্তু আমার ডিফারেন্ট অ্যাপ্রোচে যেতে হবে। সো ওই ভার্সিটিলিটি একটা দলের যদি না থাকে, তাহলে আপনি তাকে কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বলতে পারবেন না। ইউরো জেতা কঠিন হতে পারে, বাট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জেতা বা ওয়ার্ল্ড কাপ জেতাটা আরো বেশি প্রেস্টিজিয়াস, এটা আমি বলবো। ওয়ার্ল্ড কাপ তো যে ডিফিকাল্টি লেভেলে অনেক সময় অনেকে বলে চ্যাম্পিয়ন্স লিগ অনেক টাফ,
মানে কম্পেয়ার টু এনি ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট। অনেকে তো সেটাও বলেন Right. যে ক্লাব ফুটবলের চ্যাম্পিয়ন্স লিগ ইজ টাফার দ্যান উইনিং আ ইন্টারন্যাশনাল ট্রফি উইথ আ ন্যাশনাল টিম। বাট জিনিসটা হচ্ছে যে প্রেস্টিজ কোনটাই বেশি, ডেফিনেটলি Right, ওয়ার্ল্ড কাপে। World মানে Cup-এ। আমি বলবো যে যারা রোনাল্ডো ফ্যান্স আছেন তারা যতই বলুক না কেন যে ইউরো জেতাটা ইজ গুড এনাফ, ওয়ার্ল্ড কাপ রোনালদো জিততে না পারাটাও ওই পর্তুগাল ফ্যানদের বা রোনালদো ফ্যানদের সারা জীবনের আক্ষেপই হবে, বিকজ দ্যাট ইজ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস ফুটবল ট্রফি দ্যাট ইউ ক্যান হ্যাভ Okay. ন্যাশনাল টিমের জন্য। লাস্ট সেটা হচ্ছে ম্যাচের প্রেডিকশন। আপনার কি মনে হয়? আমরা তো অনেক আলোচনা করলাম, মানে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের পরে থাক, কিন্তু যেটা ম্যাচ আজকে আছে ফ্রান্স এবং স্পেন, আপনার কি মনে হয় স্কোর লাইনটা কি হতে পারে? আমার কাছে মনে হয় ফ্রান্স এই ম্যাচটা হেরে যাবে। হেরে যাবে? হ্যাঁ, ওকে। আমার মনে হচ্ছে হেরে যাবে, কারণ স্পেন আসলে একটা অ্যান্টিডোট। মানে আপনি একটা টিমকে ফ্রাস্ট্রেট করে দিবেন, স্পেনের কাজই হবে বোধহয় এটা। Okay. তারা ফ্রান্সকে ফ্রাস্ট্রেট করবে, তারা ফ্রান্সকে প্রবলেমে ফেলবে। এমবাপে কিন্তু গত ম্যাচে আপনি দেখেছেন ফুল ম্যাচ খেলতে পারেননি, তিনি কিন্তু চলে গিয়েছিলেন, তার একটা ছোটখাটো ছোট ইনজুরির injury ছিল। সমস্যা আমরা শুনছি, এবং এমবাপে নির্ভরই করেন তার গতিতে। সো তিনি যদি ফুল ফিট না থাকেন তার সেরাটা কিন্তু তিনি দিতে পারবেন না। ডেমবেলে গত ম্যাচটাই কিন্তু সবচেয়ে ভালো খেলাটা তার দেখিনি, ওলিসে ভালো খেলেছেন। সো ওলিসে ভালো খেলেছে। ব্যাপারটা এরকম যে স্পেন বলের নিয়ন্ত্রণ রাখবে, তারা ধৈর্য ধরবে, ফ্রান্সকে ফ্রাস্ট্রেট করবে, এবং সামহাও ওই যে মিস্টার মেরিনো যিনি বারবার স্পেনকে এসে উইনিং গোলটা দিয়ে যাচ্ছেন একেবারে শেষ মুহূর্তে এসে, তার একটা ইম্প্যাক্টে এমনও হতে পারে আবারও স্পেন বের হয়ে আসলো ফ্রান্সের থেকে। বাট এটাই, আর স্পেন খুবই সলিড ডিফেন্সিভলি, আমার মনে হয় যে তারা আজকে ধরে রাখতে পারবে তাহলে কি তাদের স্কোর কি meeting বলবেন defense। আপনি? আমি বলবো এক্সট্রা টাইমে গিয়ে স্পেন 1-0 জিতবে। 1-0 মানে 90 মিনিটস? হ্যাঁ, কোনো গোল হচ্ছে না, এক্সট্রা টাইমে যাবে, মিকেল মেরিনোর গোলে খুবই 1-0। টাফ একটা আপনি প্রেডিকশন করেছেন। আমার মনে হয়, যেটা আমার মনে হয় আমি বলি, পরে মিলিয়ে দেখবো আমরা, আমার মনে হয় 3-1 জিতে যাবে ফ্রান্স। মানে এটা আমার ব্যক্তিগত যেটা প্রেডিকশন আর কি। যাই হোক, আমাদের অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আজ এ পর্যন্তই ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স ডাবল ট্যাকল। আশা করি সব সময় ইন্ডিপেন্ডেন্ট স্পোর্টস ফলো রাখবেন, ফেসবুক এবং ইউটিউব ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।